হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি ফার্মা। আজকের আমরা আলোচনা করতে চলেছি ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের ব্যাপারে। এই কোশ্চেনগুলো মোস্টলি আমাদের এক্সামে আসতে থাকে। তো এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে সেগুলো যদি আপনারা করে যান তো এর মধ্যে থেকেই বেশিরভাগটি কমন এসে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আপনারা ভালো মার্কস পেয়ে পাস করতে পারবেন। তো ফার্স্ট কোশ্চেন হলো মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন। এর মধ্যে থাকে হচ্ছে এই মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশনের মধ্যে নর্মালিটি, মোরালিটি অ্যান্ড ফর্মালিটি, এইগুলো মেনলি 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা গেল। তারপরে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন এরর্স, সোর্স অফ এরর্স অ্যান্ড মেথড অফ মিনিমাইজিং এরর্স। মানে এই এরর সম্বন্ধে আমাদের পুরোটা পড়তে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায়, এর মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেনটা আসে। তো এরপরে হচ্ছে প্রিপারেশান অফ KMNO4 অ্যান্ড এটা আর একটা এখানে কোশ্চেন অ্যাড করে দিতে পারেন, অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মেনলি 5 মার্কসের জন্য আসতে পারে। তারপরে হোয়াট আর এরর্স অ্যান্ড ক্লাসিফাই দেম, ডিসক্রাইব দ্য মেথড অফ মিনিমাইজিং এরর্স। এটাও দুয়ের দাগের কোশ্চেনের মতোই, বাট এটা তার একটা অল্টারনেটিভ কোশ্চেন। মানে নয় ডিফাইন এরর্স, সোর্স অফ এরর্স, বা সেম উল্টোভাবে হোয়াট আর এরর্স, ক্লাসিফাই দেম, ডিসক্রাইব দ্য মেথড অফ মিনিমাইজিং এরর্স, দুটো সেম কোশ্চেন। তো এরকমভাবেও আসতে পারে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে এক্সট্রা করে। তারপরে প্রিপারেশান অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ 0.1 N অক্সালিক অ্যাসিড HCl সোডিয়াম হাইড্রক্সাইড। দেখুন, অ্যানালাইসিস সাবজেক্টটার মধ্যে অনেক কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে এগুলো শর্ট লিস্ট করা হয়েছে। তো এখানে একটু বেশি কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে 0.1 N অক্সালিক অ্যাসিড HCl সোডিয়াম হাইড্রক্সাইড, এগুলো সবগুলোরই প্রিপারেশান অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। এগুলো ধীরে ধীরে আমাদের চ্যানেলে আসতে থাকবে, এর অ্যান্সারগুলোও আমি প্রোভাইড করতে থাকবো পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে। তারপর হোয়াট ইজ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো 2 মার্কসের জন্য। তারপরে ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সলিউশন। তো তারপরে আছে ভেরিয়াস টেকনিক্স অফ অ্যানালাইসিস। এই 3টে কোশ্চেন মেনলি সব বেশিরভাগ 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন আমাদের ছিল মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে কনসেন্ট্রেশন মানেটা কি। কনসেন্ট্রেশন মানে, ধরুন এখানে একটা সলিউট নেওয়া হয়েছে প্লাস সলভেন্ট নেওয়া হয়েছে। সলভেন্ট মানে আমরা এখানে মোস্টলি জলকে ইউজ করা হয়, আর সলিউট মানে কোনো ড্রাগ পার্টিকেলস। তো এই ড্রাগ পার্টিকেলস এই সলভেন্টের মধ্যে মিশিয়ে সলিউশন তৈরি করা হয়। সেই সলিউশনের মধ্যে সলিউটটা কতটা পরিমাণে আছে, সেই পরিমাণটাকেই বলা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউট। তো এবারে ওটা বুঝলাম। তো এবারে সেই কনসেন্ট্রেশনটা আমরা জানলাম যে কতটা কনসেন্ট্রেশন আছে, তো এবারে সেটাকে এক্সপ্রেস করতে হবে। যেমন একটা কোনো বাজার থেকে আমরা আলু কিনলাম, তো আলুটা কতটা পরিমাণে কিনেছি, সেটা আমরা কেজিতে হিসেব করি যে 1 কেজি 2 কেজি আলু কেনা হয়েছে। তো সেই রকম এখানে কতটা কনসেন্ট্রেশনে সলিউটটা আছে, সেইটাকে আমাদের বোঝাতে গেলে বা এক্সপ্রেস করতে গেলে তার কিছু মেথড আছে। যেমন এখানে পরপর আছে, দেয়ার আর এক্সপ্রেস বাই টার্মস, যেমন মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, মোল ফ্র্যাকশন, পার্সেন্টেজ ক্যালকুলেশন অ্যান্ড পার্টস পার মিলিয়ন। এইগুলোর মাধ্যমে, এগুলো এক একটা মেথড যেগুলোর মাধ্যমে আমরা ওই সলিউট অফ কনসেন্ট্রেশনটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, বোঝাতে পারি যে কতটা পরিমাণে সলিউটটা ওই সলভেন্টের মধ্যে ডিসলভ করা হয়েছে। তো ফার্স্টে এবার আমরা দেখে নিই মোলারিটিটা মানে কি। হাউ মেনি মোলস অফ সলিউট আর প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। এটার মানে হচ্ছে, এই সেম উদাহরণে যাই, তো ধরুন এখানে সলভেন্টটা নেওয়া হয়েছে 1 লিটার, এটা ফিক্সড আছে, এটা কোনো চেঞ্জ করা হচ্ছে না। বাট সেখানে সেই 1 লিটার এই সলিউভেন্টের মধ্যে কতটা পরিমাণে সলিউটটা ডিজলভ করা হয়েছে, মানে কতটা মোল সলিউট ওই সলভেন্টের মধ্যে ডিজলভ হয়েছে, সেইটার কনসেন্ট্রেশনটা হচ্ছে কি মোলারিটি।
তো এই দুটোর মধ্যে খুবগুলোই মোলারিটি আর মোলারিটি, এখানে শুধুমাত্র একটা এই এল আর আর এর মধ্যে তফাৎটা আছে। এই মোলারিটিটাকে হচ্ছে কি এম, সেই বড় হাতে এম হিসাবে ডিনোট করা হয়। তো এবারে জেনে নিই এই মোলস অফ সলিউট বলতে কী বোঝাচ্ছে। মোলস মানে হচ্ছে 1 মোল জাস্ট এই কাউন্টিং ইউনিট, যেমন আমরা 1 2 3 4 করে কাউন্টিং ইউনিট, সেরকম মানে অ্যাটমসকে কাউন্ট করতে গেলে এই মোলকে ইউজ করা হয়। যেমন ধরুন আমরা বাজার থেকে গিয়ে বলি যে 1 ডজন কলা দিতে, তো সেখানে 1 ডজন কলা মানে 12টা কলা। তো সেই রকম যখন আমরা বলবো যে একটা সলভেন্টের মধ্যে 1 মোল মানে দেয়া হয়েছে সলিউট, তো সেটা এখানে 1 মোল মানে হচ্ছে কি 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস, মানে অতগুলো সলিউটের পার্টিকেলস একটা সলভেন্টের মধ্যে ডিসলভ করা হয়েছে। তো এবারে দেখে নিই সেই মোলটা কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে। গিভেন মাস অফ সাবস্টেন্স, মানে যত গ্রাম বা কিলোগ্রাম আমরা সাবস্টেন্সটা ইউজ করছি সেইটা নিতে হবে, প্লাস মোলার মাস নিতে হবে। মানে মোলার মাস মানে এই ধরুন একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে অক্সিজেন মলিকিউল, এর মোলার মাস হচ্ছে 16 + 16 মানে 32 গ্রাম পার মোল। 32 গ্রাম পার মোল মানে অক্সিজেনের তো কী বলবো পারমাণবিক ওয়েট বা মলিকিউলার ওয়েট হয় 16। তো এখানে যেহেতু দুটো ইউনিট আছে, এই দুটো অক্সিজেনের অ্যাটমস আছে, তো সেই জন্য 16 + 16 32 গ্রাম পার মোল। এবারে যদি আমার কাছে থাকে যে 64 গ্রাম অক্সিজেন নেওয়া হয়েছে, তো সেখানে তার মোল তাহলে কত হবে, এই 64 গ্রাম মোলটা ডিভাইডেড করতে হবে এই মোলার মাস দিয়ে, মানে 32 দিয়ে। তো সেখানে তাহলে ইউজ করা হয়েছে 2 মোলস কী বলবো অক্সিজেনের পরমাণু মোলস ইউজ করা হয়েছে। তার মানে এই মোলারিটিটা আমরা ক্যালকুলেট করতে গেলে মানে একটা ফিক্সড ভলিউমের সলিউশন নিতে হবে, যেটা হচ্ছে 1 লিটার, আর ওপরে নিতে হবে নাম্বার অফ মোলস অফ সলিউট, মানে কত মোল আমরা সলিউট তার মধ্যে ডিসলভ করছি। এই দুটো লাগবে মোলারিটি বের করতে গেলে। তো এবারে এসে যাচ্ছি মোলারিটিতে। মোলারিটি আর মোলারিটির মধ্যে পার্থক্য হচ্ছে দুটোই শুধুমাত্র যে ওটা সলিউশনের মধ্যে মানে করা হচ্ছিল, যেমন এখানে ছিল যে ভলিউম অফ সলিউশন, এটা সলিউশন 1 লিটার সলিউশনের মধ্যে ক্যালকুলেট করা হচ্ছিল যে মোলার কনসেন্ট্রেশনটা, আর এটাই করা হবে যে সলভেন্টের মধ্যে ওয়েট অফ সলভেন্ট মানে কেজিতে 1 কেজি সলভেন্টের মধ্যে মানে সলিউটের কনসেন্ট্রেশন কত, সেইটাই আমরা এই মোলারিটির মাধ্যমে ক্যালকুলেট করতে পারবো। বাদ বাকি দুটো সেমই, যেরকম আগেরটা এরকমভাবে আমরা এক্সাম্পল দিয়ে করেছিলাম, ওটাও সেম এরকমভাবে এটাও ক্যালকুলেট করা যাবে। তো তারপরে হচ্ছে নর্মালিটি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ হাউ মেনি গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার অফ সলিউশন। এটাতেও সলিউশন, শুধু জাস্ট মোলারিটির ক্ষেত্রে এখানে জাস্ট ওয়েট অফ সলভেন্ট মানে সলভেন্টের মধ্যে কনসেন্ট্রেশনটা ইউজ করা হবে। এটাতেও সেম আগেরটার মতো যে ভলিউম অফ সলিউশন, এটাতেও সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশনটা বের করা হয়, বাট এখানে আলাদা কি হচ্ছে, আগে ছিল নাম্বার অফ মোলস অফ সলিউট, এটা হবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার এটাই কী করে ক্যালকুলেট করতে হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট মানে যে সলিউটটা ডিজলভ করা হচ্ছে সেটার মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই অ্যাসিডিটি বা বেসিসিটি। এবারে একটা মলিকিউলার অ্যাসিডিটি 1 হতে পারে, 2 হতে পারে, সেটা তার হাইড্রোজেন অ্যাটম কতটা তাতে আছে সেই হিসাবে ক্যালকুলেট করা হয়। তো সেটা সেখান থেকে ডিভাইডেড করলে এসে যাবে। তো আর তারপরে কি করতে হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ওয়েট অফ সাবস্টেন্স, মানে যতটা পরিমাণ সাবস্টেন্স নিচ্ছি তার ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে এইটা যে ক্যালকুলেট করে যেটা আসবে সেইটা, আর যতটা পরিমাণে আমরা ফার্স্ট নিয়েছিলাম সাবস্টেন্স সেইটার ওয়েট, এই দুটো ডিভাইডেড করলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এসে যাবে। তো সেটা এবার নর্মালিটি ক্যালকুলেট করতে গেলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন 1 লিটারে। তারপরে হচ্ছে মোল ফ্র্যাকশন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ নাম্বার অফ মোলস অফ সলিউট টু দ্য টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। মানে এটা কি টোটাল নাম্বার অফ সলিউট মানে কতটা টোটাল সলিউট আছে সেটা বের করা হচ্ছে। তো
তো উপরে হবে মোলস অফ সলিউট, মানে সলিউটের কত মোলস আছে ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট, মানে দুটোর টোটাল আর যোগ করতে হবে, করে উপরে থাকবে হচ্ছে শুধু সলিউটের মোলসটা। তো এবার সেটাকে 100 দিয়ে ভাগ করলে সেটার পার্সেন্টেজ কত, মোল পার্সেন্টেজ, সেটা বেরিয়ে যাবে। তারপর হচ্ছে ফর্মালিটি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ গ্রাম ফর্মুলা ওয়েট অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার অফ সলিউশন। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এফ, মানে স্মল এফ দিয়ে ডিনোট করা হয়, আর এফ সমান নাম্বার অফ ফর্মুলা ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই লিটার অফ সলিউশন। আর এটা অতটাও ইম্পর্টেন্ট না, তো অতটা কিছু জানার দরকার নেই। তারপর হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন, অলসো নোন পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, মানে একটা কনসেন্ট্রেশন কতটা আছে তার পার্সেন্টেজ ইউজ করা হচ্ছে। তো পার্সেন্টেজ বাই ওয়েট অফ সলিউট, তো এখানে ডব্লিউ বাই ডব্লিউ মানে একটা ওয়েট অফ সলিউটও থাকবে, একটা ওয়েট অফ সলিউশনেরও থাকবে, সেটা 100 দিয়ে গুণ করতে হবে। আর ভলিউম অফ সলিউশন মানে ওপরে ভলিউম অফ সলিউট থাকবে, ভলিউম অফ সলিউশন মানে এটা মেনলি লিকুইডের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা মেনলি সলিডের ক্ষেত্রে ইউজ করা হয়। এবারে যদি সলিউশনটার মধ্যে একটা সলিউট, মানে সলিউটটা হচ্ছে কি সলিড আছে আর সলভেন্টটা হচ্ছে কি ও লিকুইড টাইপের, যেমন নুন চিনির জল, তো সেটাই সেখানে চিনি তো আর সেই চিনিটাকে ওয়েট করা হয়, সেটার তো আর ভলিউম হয় না, তো সেই জন্য ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ডিভাইডেড বাই 100। তারপর আর একটা আছে পার্টস পার মিলিয়ন, ইট ইজ পার্টস অফ সলিউট ইন 1 মিলিয়ন পার্টস অফ সলিউশন, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁶। এটা একটা ক্যালকুলেশনের মধ্যে সব কিছু আপনার দেওয়া থাকবে মানগুলো, তো সেগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। ডিফাইন এরর্স, সাকসেস অফ এরর, সোর্স অফ এরর্স, মেথড অফ মিনিমাইজিং এরর্স। এরর্সটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মোস্টলি পরীক্ষার সময় আসতে থাকে। তো এরর্স, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার ভ্যালু অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু, মানে একটা আমরা যখন প্র্যাকটিক্যাল করি বা এক্সপেরিমেন্ট করি সেটার একটা থিওরিটিক্যাল ভ্যালু থাকে, বা ধরুন একটা প্যারাসিটামল 5000 mg, বা সেটা তো একটা ফিক্সড মানে এমজিতে থাকে, বাট সেটা সবসময় সেই ফিক্সড এমজিটা অবজার্ভ করা যায় না। যদি আমরা ওই 5000 mg প্যারাসিটামলটা আমরা ফের ল্যাবে টেস্ট করি, একটু 19-20 আসতে পারে, 2 গ্রাম 3 গ্রাম এত এমজির একটু এদিক ওদিক হতে থাকে, এটাকে মানে অ্যাভয়েড করা যায় না। সেটাকেই হচ্ছে এরর, একটা কিছুটা যে মানের পার্থক্য হচ্ছে সেটাই হচ্ছে এরর, একটা অ্যাকচুয়াল ভ্যালু আর একটা হচ্ছে কি মেজার ভ্যালু। তো এরর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু ডিভাইডেড বাই অবজার্ভ ভ্যালু, একটা ফিক্সড ভলিউম থাকে আর যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল করে আমরা অবজার্ভ করছি, তো দুটোর মধ্যে পার্থক্যটাই হচ্ছে এরর্স। ইট ডাজ নট মিন মিস্টেক, ইট ইজ এ স্মল আনঅ্যাভয়েডেবল, মানে এটা কোনো ভুল ত্রুটি না, বাট এটা অ্যাভয়েড করা যায় না, কোনো না কোনোভাবে একটু এদিক ওদিক হয়ে যায়, এটাকে চেঞ্জ করা যায় না কোনোভাবে। যেমন এক্সাম্পল যেটা বললাম, প্যারাসিটামল 500 mg স্ট্যান্ডার্ড ভ্যালু এটা, বাট ডিউরিং অবজারভেশন সেটা 15 mg কম এসছে বা খুঁজে পাওয়া গেছে, তো তাহলে এরর হলো কী হবে 500 মাইনাস 415 ডিভাইডেড বাই 500 ইন্টু 100 ইজিক্যাল টু, এটা করলে 10% এরর দেখা দিয়েছে। তো এবারে হচ্ছে সোর্সেস অফ এরর, মানে কোন জায়গা থেকে কোন সোর্স থেকে এররটা হতে পারে। ফার্স্ট হচ্ছে হ্যাপেন্স বিকজ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ফল্টি, ড্যামেজ অর নট সেট প্রপারলি, মানে একটা কারণ হতে পারে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে আমরা মাপযোগ করছি, যেমন ব্যালেন্স মেশিন, তো সেটা যদি ফল্টি হয় বা ঠিকঠাক প্রপারলি সেট করা না থাকে, যেমন আমাদের সবসময় ওয়েট মেশিন সবসময় 0 থেকে টেয়ার করে স্টার্ট করতে হয়, তো সেটা যদি প্রপারলি 0 টেয়ার করাই না যায়, তো তাহলে আমাদের যে ওয়েটটা আসবে সেটা বেশি বা কম আসতে পারে, সেইখানে একটা এররের সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে ডিউ টু মিস্টেক বাই দ্য অবজারভার, মানে যে প্র্যাকটিক্যালটা করছে তার সে যদি অবজার্ভ করতে ভুল করে, যে রিডিংটা আসছে সেটা যদি প্রপারলি না নেয় তাহলে এরর হতে পারে। তারপর ডিউ টু কন্ডিশন লাইক টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি, ডাস্ট, এইগুলোর ক্ষেত্রে, তো এগুলো থাকলে এরর হতে পারে কম্পোজিশানে।
তারপর ডিউ টু রং এক্সপেরিমেন্টাল সেট আপ অর রং মেথড ইউজ। ধর একটা মেথড আমরা ইউজ করছি, সেটার হয়তো প্রপারলি মান আসছে না, তো সেই জন্য আমাদের উচিত তাহলে অনেকগুলো মেথড ইউজ করা একটা এক্সপেরিমেন্ট করার জন্য। একটা মেথডে না এলে একটা মেথড এরর এলে অন্য আর মেথডে করলে সেগুলো অতটা এরর আসে না। তারপর ডিউ টু কেয়ারলেস অর ল্যাক অফ স্কিল, তো ঠিকঠাকভাবে কেয়ার করে প্র্যাকটিক্যালটা না করলে সেখানে এরর হতে পারে। তারপর ডিউ টু রং মেথড সিলেকশন, তারপর ডিউরিং ট্রান্সপোর্ট স্টোরেজ অ্যান্ড ডিউ টু ইমপ্রপার হ্যান্ডেলিং, মানে যেখানে স্টোর করে রাখা হচ্ছে প্রোডাক্টটা সেটা যদি ঠিকঠাক করে ঠিক টেম্পারেচারে বা পরিষ্কার জায়গায় না রাখা যায়, তাহলে সেটা কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে হিট বা হিউমিডিটির জন্য। যখন ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছি কোথাও, সেখানে একটু নষ্ট হয়ে যেতে পারে, তো সেইগুলো ঠিকঠাক কেয়ারভাবে করলে সোর্সটা এই এররটা হয় না। তো এবারে মেথড অফ মিনিমাইজিং এরর, মানে যে ওগুলোর কারণগুলো যেগুলো এররগুলো হলো সেগুলো এররটা কীভাবে কমানো যায়, মেথড অফ মিনিমাইজিং এরর। তো ফার্স্ট হচ্ছে ক্যালিব্রেশন অফ ইনস্ট্রুমেন্ট বা অ্যাপারেটাস, ইউজ ওয়েল ক্যালিব্রেটেড গুড কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট অ্যান্ড চেক জিরো এরর, মানে যখন কোনো যে যন্ত্রে আমরা কিছু মাপছি বা যে ইনস্ট্রুমেন্টে আমরা কিছু ক্যালিব্রেট করছি, তখন সেটা ঠিকঠাক ভালো কোয়ালিটির বা ঠিকঠাক কন্ডিশানে থাকতে হবে, যাতে তাতে কোনো প্রবলেম না থাকে। তো সেটা করলে অনেকটা এরর কমে যাবে। তারপরে প্রপার অবজারভেশান, রিড কেয়ারফুলি অ্যাট আই লেভেল, মানে যেটার মান আমরা নিতে চাইছি সেটাকে আমাদের প্রপারলি চোখের সামনে রেখে ঠিকঠাক রিডিংটা নিতে হবে, সেটা নিলে এররটা কমে যাবে। তারপরে রিসেপশান, টেক সেভারাল রিডিং অ্যান্ড ইউজ দ্য এভারেজ ভ্যালু, মানে রিপিটেশানে কী হচ্ছে, মানে একটা মান এভারেজ করে নিচ্ছি, মানে একবার তো ভুল হতে পারে, মানুষের তো আর 5বার করলে সেম ভুলটা বারবার হতে পারে, তো যদিও একবার ভুল হয়ে যায় একটু আধটু, তো সেটা যদি আমরা 5বার ধরে করে তার মানটাকে এভারেজ করি, তো তাহলে সেটা এভারেজ ভ্যালুটা ভুল হওয়ার বা এরর হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক। তো তারপরে হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্ট, রিডিউস এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক টেম্পারেচার, ডাস্ট, প্রেসার। তো একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে, মানে কোনো রুম বন্ধ করা অবস্থায় বা যেখানে ঠিকঠাক টেম্পারেচার আছে, বাইরে থেকে কোনো ডাস্ট আসছে না, সেইরকম জায়গায় করলে অনেকটা এররটা কমে যায়। তারপরে হচ্ছে কারেক্ট প্রসিডিওর, ফলো স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্টাল মেথড কেয়ারফুলি, মানে যে প্র্যাকটিক্যালটার জন্য বা যে কেমিক্যাল রিয়াকশানের জন্য যে প্রসিডিওর দরকার সেই প্রসিডিওরটাই ব্যবহার করা উচিত। তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, গেন প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ইমপ্রুভ অ্যাকুরেসি, তো অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমাদের বারবার প্র্যাকটিস করা উচিত, তাহলে এররটা অনেকটা কমে যাবে। তো এখানেই দেখে নেওয়া যাক হোয়াট ইজ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন, এটা 2 নম্বরের ছিল, আমরা এখানে এক্সট্রা যোগ করে দিয়েছি। অ্যাকুরেসি, ইট ইজ ডিফাইন অ্যাজ ইট ইজ নিয়ার টু দ্য ট্রু ভ্যালু, দ্য মানে নিয়ার টু দ্য ট্রু ভ্যালু, মানে দ্য ক্লোজনেস অফ দ্য মেজার ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু, মানে বুঝিয়ে দিচ্ছে। তারপরটা প্রিসিশনটাও দেখেন, প্রিসিশন ইট ইজ ডিফাইন অ্যাজ ইট ইজ দ্য রিপিটেড ভ্যালু অফ মেজারমেন্ট অর ক্লোজনেস টু মাল্টিপল অবজারভেশন টু ইচ আদার, মানে এবার এক্সাম্পলটা দিয়ে বোঝানো যাবে। এক্সাম্পল নেওয়া হচ্ছে একটা প্যারাসিটামলের 500 mg, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এবার আমরা যখন এক্সপেরিমেন্ট করছি, তো সেটা তো 500 mg আসে না, তো একটু এদিক ওদিক হতে পারে, তো সেই 500 mg সবচেয়ে কাছের যে ভ্যালু, যেমন 499, এটা সবচেয়ে 500 mg সবচেয়ে ক্লোজনেস, মানে নিয়ার টু দ্য ট্রু ভ্যালু সবচেয়ে, সেইটা হচ্ছে অ্যাকুরেসি। আর বাদবাকি যেগুলো হবে মানে রিপিটেটিভ ভ্যালু, যেমন 502 mg, তারপরে 490, তারপর 495, তারপর 505, এগুলো রিপিটেটিভ, মানে বারবার এগুলো আসছে, মানে যখন আমরা এক্সপেরিমেন্টটা করছি তো বারবার সেগুলো রিপিটেটিভভাবে এই মানগুলো আসছে, তো এইগুলো হচ্ছে প্রিসিশন। তো আশা করি এটা বোঝা গিয়েছে, পরে কোশ্চেনে যাই। তারপর আছে
টেকনিক্স অফ অ্যানালাইসিস, এটাও 2 নম্বরের ছিল। এই ছকটা আপনাদের মুখস্থ করতে হবে, এটা অতটাও আসে না, বাট আসতে পারে, একবার দুবার এসছে এক্সামে। তো মেথড অফ অ্যানালাইসিস ফার্স্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, একটা নন ইনস্ট্রুমেন্টাল। মানে এখানে ইনস্ট্রুমেন্টে হচ্ছে যন্ত্রের সাহায্যে অ্যানালাইসিস করা হয়, আর এখানে নন ইনস্ট্রুমেন্টাল মানে যন্ত্র লাগে না, বাট কেমিক্যাল রিয়াকশান বায়োলজিক্যাল মেথডের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়। তো ইনস্ট্রুমেন্টালে কী হবে, ইলেকট্রো অ্যানালিটিক্যাল, স্পেকট্রো অ্যানালিটিক্যাল, ক্রোম্যাটোগ্রাফি অ্যান্ড আদার ELISA। তো ইলেকট্রো অ্যানালাইসিসের মধ্যে মানে যেমন কন্ডাক্টোমেট্রি, পোটেনশিওমেট্রি, ভলেন্ট্রোমেট্রি। তারপরে হচ্ছে স্পেকট্রো অ্যানালিটিক্যালের মধ্যে IR স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক ইমেজিং, এগুলো সব মানে টার্বিডিটি, কলোরিমেট্রি, এগুলো সবই পরে ধীরে ধীরে আছে, সেগুলো পড়তে হবে। মানে এগুলো নেই অতটা সিলেবাসে আমাদের এখন, এগুলো পরে যখন থার্ড সেমে উঠবে তখন এগুলো সব আছে। আমাদের মেন আছে নন ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস, যেমন কেমিক্যাল আর বায়োলজিক্যাল মেথড। কেমিক্যাল মেথডে ভলিওমেট্রি আর গ্র্যাভিটিমেট্রি। ভলিওমেট্রি মানে অ্যাসিড বেস টাইট্রেশন, নন অ্যাকোয়াস টাইট্রেশন, প্রেসিপিটেশন টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন। মানে টাইট্রেশন করে আমরা অ্যানালাইসিস করি একটা কোনো সাবস্টেন্সের। তারপরে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে দিস আর দোজ সলিউশন হুইচ আর প্রিপেয়ার্ড থ্রু হাইলি পিওর রিয়েজেন্ট অর কেমিক্যাল অ্যান্ড দে আর অ্যাকুরেটলি নোন কনসেন্ট্রেশন। মানে একটা যখন আমরা কোনো কিছু মানে যেমন অক্সালো অ্যাসিড, এটাকে যখন আমরা টাইট্রেশনে ইউজ করবো বা কোনো কেমিক্যাল রিয়াকশানে ইউজ করবো, সেটা তো একটা রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হয়। তো সেটা হচ্ছে, এগুলো হচ্ছে পিওর রিয়েজেন্ট, মানে এর মধ্যে অন্য কোনো সাবস্টেন্স নেই, বা এগুলো তৈরি করতে আদার্স কোনো সাবস্টেন্স লাগে না। তো আর এগুলো আমরা জানি যে কতটা কনসেন্ট্রেশনের মধ্যে আছে, কতটা কনসেন্ট্রেশন আমরা ইউজ করছি। তো সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। দে ডোন্ট রিকোয়ার ফার্দার স্ট্যান্ডার্ডাইজেশান। তারপরে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। দিস আর দো সলিউশন হুইচ আর লেস স্টেবল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড বাই ইউজিং প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড অনেকটা কী বলবো, এগুলো অতটা এগুলো খুবই স্টেবল হয়, তো এগুলো ফার্দার স্টেরিলাইজ করার কোনো দরকার নেই, আর এগুলো আমরা কনসেন্ট্রেশনও জানি। বাট সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে এগুলো একটু লেস স্টেবল হয়, মানে অতটা ভালো থাকে না। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করা হয় যে কতটা কনসেন্ট্রেশনের সে আছে একটা সলিউশনের মধ্যে। যেমন H2SO4 আর KMNO4। এবার হচ্ছে প্রিপারেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMNO4। এর মলিকিউলার ওয়েট, মানে এটা ছিল প্রিপারেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কীভাবে প্রিপেয়ার করা হয়। তো সেটা KMNO4 158 গ্রাম ফর 0.2 মোল এম, সেটা কতটা লাগবে সেটাই। তো এই 158কে 0.02 দিয়ে গুণ করলে হয় 3.2, তো এটা হচ্ছে 100 ml ইউজ করতে হবে। 100 ml ওয়াটারে 3.2 গ্রাম KMNO4 দিলে সেটা হচ্ছে কি তৈরি হবে 0.2 m পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন। আর যদি 0.1 মানে 0.1 নর্মালিটির সলিউশন তৈরি করতে হয়, তো তাহলে আমাদের অ্যাড করতে হবে 3.2 গ্রাম KMNO4 ইন 100 ml ওয়াটার। তারপরে হচ্ছে টাইপস অফ এরর। ইটস মেনলি 3 টাইপস, মানে যে এররগুলো আমরা পড়েছিলাম যে এরর কাকে বলে, তো সেইটারই একটা এখানে 2 নম্বরের জন্য আর একটা কোশ্চেন। টাইপস অফ এরর: সিস্টেমিক এরর, র্যান্ডম এরর, গ্রস এরর। সিস্টেমিক এরর মানে দিজ আর দোজ এরর হুইচ অকার্স ডিউরিং অ্যানালাইসিস বাই অ্যানালাইট ডিউ টু রং প্রসিডিওর অর ইনস্ট্রুমেন্ট। সিস্টেমিক এরর মানে যখন অ্যানালিস্ট যখন প্রিপেয়ার করছে বা কোনো কিছু অ্যানালাইসিস করছে, তখন রং প্রসিডিওর বা রং ইনস্ট্রুমেন্ট ইউজ করার জন্য যে এররটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমিক এরর। দিস এরর ক্যান বি প্রিভেন্ট আর মিনিমাইজ। তো যেহেতু সেটা মানে মানুষের ভুলের জন্য হচ্ছে, তো মানুষের ভুল সেটা পাল্টে নিলে জিনিসটা কমে যাবে, সেই জন্য প্রিভেন্ট করা যাচ্ছে।
যেমন ইনকারেক্ট ফর্মুলা ইউজড বাই অ্যানালিস্ট ফর ক্যালকুলেশন। তো এটাকে ঠিক করা যেতেই পারে, যেহেতু এটা সিস্টেমিক এরর। তো আমরা বুঝতে পারছি যে এখানে এই জায়গাটাই ভুল হয়েছে, তো সেই জায়গাটা ঠিক করে নিলে সিস্টেমিক এররটা কমে যাবে। দিস এরর ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু ফলোয়িং টাইপস। একটা হচ্ছে পার্সোনাল এরর, ইনস্ট্রুমেন্টাল এরর, মেথডিক এরর আর রিএজেন্ট এরর। তো পার্সোনাল এরর কি? দোজ এরর হুইচ অকার্স ডিউ টু পার্সোনাল মিস্টেক অফ অ্যানালিস্ট। তো এটা পার্সোনাল মিস্টেক, যেমন সে দেখতে ভুল করেছে বা মেজার করতে ভুল করেছে বা রং জিনিস ইউজ করেছে, রং রিএজেন্ট ইউজ করেছে, সেগুলো হচ্ছে পার্সোনাল এরর। এটা মানে যে তৈরি করছে, যে অ্যানালাইসিস করছে, তাকে হচ্ছে অ্যানালিস্ট বলে। তো অ্যানালিস্টের পার্সোনাল মিস্টেকের জন্য। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, ইট অকার্স ডিউ টু ডিফেক্টিং ইনস্ট্রুমেন্ট। তো ইনস্ট্রুমেন্ট যদি খারাপ থাকে তো সেই জন্য এখানে যে এররটা হয় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। তারপর হচ্ছে মেথডিক এরর, সামটাইমস অ্যানালিস্ট চুজ রং মেথড হুইচ কজ এরর। মানে কোনো যদি রং মেথডে ইউজ করে, যেটা টাইটেশন দিয়ে করার দরকার, সেটা যদি অন্য কোনো মেথডে করতে চেষ্টা করে, তো সেই জন্য একটু ভুল আসতেই পারে মানে। তো সেটা হচ্ছে কি মেথডিক এরর। তারপরে হচ্ছে রিএজেন্ট এরর, it occurs due to any impurities in reagent। তো যে রিয়েজেন্টটা ইউজ করছি আমরা, যেমন অক্সালো অ্যাসিড বা H2SO, যে রিয়েজেন্ট ইউজ করছি তার মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থাকে তো তাহলে এররটা হতে পারে। এবার হচ্ছে র্যান্ডম এরর। দিস আর দোজ এরর হুইচ অকার্স র্যান্ডমলি, হুইচ আর ইমপ্রেডিক্টেবল অ্যান্ড difficult to identify. Analyst has no control over these types of error, so elimination and prevention of these types of error may not possible। মানে যেটা আমরা আগেরটা বললাম সিস্টেমিক এররে, সেখানে আমরা বুঝতে পারছি যে কোথায় ভুল হয়েছে, বাট র্যান্ডম এররে কী হবে, এখানে আমরা বুঝতেই পারবো না যে কোথায় হয়েছে, মানে আইডেন্টিফাই করা যায় না, মানে প্রেডিক্ট করাই যায় না কোথায় এররটা হয়েছে। তারপরে ছিল আরেকটা ছিল গ্রস এরর মানে আর কিছুই নয়, র্যান্ডম এরর আর এই সিস্টেমিক এররের টোটাল যোগ করলে যে এররটা হয় সেটা হচ্ছে গ্রস এরর। এবার হচ্ছে প্রিপারেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো ফার্স্টে আমাদের মলিকিউলার ওয়েট জানতে হবে, যেটা হচ্ছে 36.46 গ্রাম পার মোল, আর এই HCl এর হচ্ছে বেসিসিটি হচ্ছে 1। তো তাহলে ওটা দেখালো। এবারে হচ্ছে প্রিপারেশন অফ 0.1 m HCl সলিউশন কীভাবে তৈরি করবো। ফর 37% অফ HCl সলিউশন অ্যাট 8.5 ml concentrated HCl solution in 1000 ml of distilled water। মানে যদি আমরা 0.1 m HCl তৈরি করতে চাই তো তাহলে হচ্ছে 8.5 ml কনসেন্ট্রেশন H2SO4 এই HCl 1 লিটার ডিস্টিল ওয়াটারে মেশাতে হবে। তো ওটা গেল প্রিপারেশন। এবার হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ 0.1 m বাই ইউজিং থাম বোরো। তো আর একবার বলছি, স্ট্যান্ডার্ডাইজেশন অফ 0.1 m HCl এর জন্য কী করতে হবে, বোরো ট্রেসর ইন্ডিকেটার ইউজ করতে হবে, আর যেটা পেল ইয়েলো কালার আসবে যখন এন্ড পয়েন্ট হবে। তো স্ট্যান্ডার্ডাইজেশন অফ 0.1 n HCl কী করতে হবে, বাই ইউজিং 5 ml অফ 0.1 n সোডিয়াম কার্বনেট। ফার্স্টে এটা সোডিয়াম কার্বনেটটা 0.1 ml পর্যন্ত তৈরি করে নিতে হবে, তাতে হচ্ছে মিথাইল অরেঞ্জ অ্যাড করতে হবে, আর যখন এন্ড পয়েন্ট এসে যাবে তখন সেটা ফেন্ট রেড হয়ে যাবে, মানে রেড কালারটা এসে গেলে বুঝতে হবে যে সেটা এন্ড পয়েন্ট এসে গিয়েছে। তারপরে হচ্ছে প্রিপারেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। NaOH এর মোলার ওয়েট হবে 40 গ্রাম পার মোল আর অ্যাসিডিটি 1। তো তাহলে প্রিপারেশন অফ 0.1 m NaOH এর জন্য কী করতে হবে, ডিজলভ 4 গ্রাম NaOH ইন 1000 ml ওয়াটার। তো স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য কী করতে হবে, থ্রু টাইট্রেশন বুরেটে নিতে হবে হচ্ছে NaOH, আর নিচে নিতে হবে হচ্ছে পটাশিয়াম বাইথ্যালেট অ্যান্ড ফেনপথেলিন ইউজড অ্যাজ আ ইন্ডিকেটার। মানে ফেনপথেলিন হবে হচ্ছে কি ইন্ডিকেটার হিসাবে, আর কনিকালে মানে একটা নিচে বেস থাকবে, তো সেখানে হচ্ছে ওই ব্রুয়েট থেকে
টপ টপ করে এক ফোঁটা করে দিয়ে দিতে থাকতে হবে যতক্ষণ না সেটার কালারটা চেঞ্জ হচ্ছে। তো যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই সেটা হবে হচ্ছে এন্ড পয়েন্ট তার। তো সেটা এখানে পিঙ্ক কালারের অ্যাপিয়ার হবে, সেটা হবে এন্ড পয়েন্ট। এবার 2 থেকে 3 বার করতে হবে, করলে এবার যে রিডিংগুলো আছে সেগুলো নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর প্রিপারেশন অফ 0.1 এন NaOH কী করে করা যাবে? 1 N = 14 গ্রাম ইন 1000 ml ফর 0.1 m 4 গ্রাম NaOH ইন 1000 ml ওয়াটার। ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। লাইক করবেন, কমেন্ট করবেন, যেগুলো অসুবিধা হচ্ছে, যে জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি রিপ্লাই দিয়ে দেবো। বাকি ইউনিটের কোশ্চেন অ্যান্সারগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে থাকবেন, তো সাবস্ক্রাইব করে নেবেন।